আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ৬০ লক্ষেরও বেশি ইহুদি হত্যা করেছে জার্মানের নেতা হিটলার। ফিলিস্তিনিরা তো ইহুদিদের কোনো ক্ষতি করেনি, মুসলমানরাও ইহুদিদের এত বড় ক্ষতি করেনি। তাহলে ফিলিস্তিনিরা কেন এই বছরের পর বছর জুলুম অত্যাচারের শিকার হচ্ছে, রক্ত দিচ্ছে, এবং ফিলিস্তিনের জমিন দখল করে কেন ইহুদি রাষ্ট্র বানানো হয়েছে? যদি ইহুদি রাষ্ট্র হতেই হয় তাহলে সেটি জার্মানিতে হওয়া দরকার ছিল, ইউরোপে হওয়া দরকার ছিল, পশ্চিমা বিশ্বে হওয়া দরকার ছিল। কিন্তু সেটা না করে কেন মুসলমানদের এই পবিত্র ভূমিকে ইহুদিদের করদ রাজ্যে পরিণত করা হলো? আমি আপনাদের সামনে এ বিষয়ে দু একটি কথা শেয়ার করতে চাই। কেন নিরীহ ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে, আর কতকাল তারা এই জুলুম অত্যাচারের শিকার হবে? ইহুদিদের ফিলিস্তিন আগ্রাসনের শুরুটা হয় ১৯বিংশ শতাব্দীর শেষ দিকে। মূলত এই সময়টাতে ইউরোপে ইহুদি বিদ্বেষ দানা বাঁধতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে ইহুদিরা নিজেদের জন্য একটা রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করে। প্রায় সহস্র বছর ধরে ইহুদিরা ইউরোপ সহ বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হলেও, বিতাড়িত হলেও, সেই সময়ে কিন্তু ফিলিস্তিনে ইহুদিদের কোনো অধিকার ছিল না। 1878 সনের একটা পরিসংখ্যানে দেখা যায়, তদানীন্তন সময়ে ফিলিস্তিন একটি সুখী সমৃদ্ধশালী দেশ ছিল। সেখানে বেশিরভাগ ছিল মুসলমান, তারপরে ছিল খ্রিস্টান, এবং ইহুদি ছিল খুবই অল্প কিছু। 1878 সনের আদমশুমারি কিছুটা এরকম: মোট জনসংখ্যা ফিলিস্তিনে ছিল 4,62,465 জন। সেখানে মুসলিম এবং খ্রিস্টান ছিল 96.8% এবং ইহুদি ছিল 3.2%। কিন্তু নেপোলিয়নের ভ্রষ্ট ও আগ্রাসী নীতির অনুসারী ব্রিটিশদের সহায়তায় ইহুদিরা দ্রুতই ফিলিস্তিনে উপনিবেশ স্থাপন শুরু করে। জাহাজে করে হাজার হাজার ইহুদিদেরকে ফিলিস্তিনে ব্রিটেনের সহযোগিতায় আনা হয়। ঘরবাড়ি তৈরি করে থাকার জন্য বিপুল পরিমাণ অর্থ তাদেরকে দেওয়া হয়। তাদের মধ্যে অনেকে আরবদের ভূমি কেনে, অনেকে খুন এবং গুমের পথ বেছে নেয়। খ্রিস্টান এবং মুসলমানদের বাড়িঘর দখল করে তারা জোর করে নিজেদের বসতি স্থাপন করতে থাকে। এ কাজে মূলত ব্রিটেন এবং ফ্রান্স তাদেরকে সহযোগিতা করতে থাকে। জার্মানি যেহেতু হিটলার ইহুদিদেরকে হত্যা করেছে, জার্মানির একটি অনুশোচনা কাজ করে এবং পুরো বিশ্ব তখন ইহুদিদেরকে মূলত সম্প্রীতি ভালোবাসা দেখাতো, যেমন এখন কিছুটা ফিলিস্তিনিদের দেখায় থাকে। সে সময় মূলত ইহুদিরাই বিশ্ববাসীর অনুকম্পা পেত, কারণ হিটলার ৬০ লক্ষ ইহুদি মারার পরে বিশ্ববাসীর ইহুদিদের প্রতি একটা দয়া মায়া তৈরি হয়ে গিয়েছিল। ফ্রান্স এবং ব্রিটেন ফিলিস্তিনে ইহুদিদের পুনর্বাসিত করার কাজে সহায়তা করেছিল মধ্যপ্রাচ্যে মিশরের ক্ষমতাকে খর্ব করার জন্য। তারা চেয়েছে পুরো মধ্যপ্রাচ্য যেন তাদের করদ রাজ্যে পরিণত হয়। ব্রিটিশরা ভালোভাবে উপলব্ধি করেছিল মিশরকে নিষ্ক্রিয় করতে না পারলে মধ্যপ্রাচ্যে ভাগ বাটোয়ারাতে জাতীয়তাবাদী মিশরীরাও হস্তক্ষেপ করবে। উপনিবেশের স্রোতে ভেসে আসা ইহুদিদের এভাবেই কিন্তু ফিলিস্তিনে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করা হয়। 1922 সালের একটা পরিসংখ্যান এরকম: মোট জনসংখ্যা ছিল 7,57,182 জন। আরব, মুসলিম ও খ্রিস্টান ছিল 87.6%, ইহুদি ছিল 11%। তার আগের পরিসংখ্যানে দেখেছেন ইহুদি 3% ছিল, এখন 11% হয়ে গেছে। তার মানে খুব দ্রুত বাড়ছে। 1933 সালে হিটলারের ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইহুদিরা পরিকল্পিতভাবে উপনিবেশের কাজ চালিয়ে যাচ্ছিল। 1931 সালে পরিসংখ্যান দাঁড়ালো এরকম: মোট জনসংখ্যা 10,35,154 জন। আর আরব ও মুসলিম খ্রিস্টান ছিল 81.6%, ইহুদি ছিল 16.9%। দেখুন কিভাবে দ্রুত ইহুদিদের সংখ্যা ফিলিস্তিনে বাড়তেছে। বলা বাহুল্য, হিটলারের অমানবিক অ্যান্টিসেমিটিজম ইহুদিদের ইউরোপ ত্যাগে বাধ্য করে। হিসাব খুব সোজা হয়, ইউরোপ ত্যাগ করো, নয়তো তোমাদের আশ্রয় শিবিরে মৃত্যুবরণ করো। এই সুযোগেই জায়নবাদীরা ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা দ্রুত বাড়াতে থাকে।
বিভিন্ন সময় ফিলিস্তিনে আসা ইহুদি অভিবাসী তথা উপনিবেশ স্থাপনকারীদের পরিসংখ্যান হলো এরকম যে 1882 থেকে 1924 সাল পর্যন্ত 65,000, 1920 থেকে 1931 সাল পর্যন্ত 1,08,825, 1932 থেকে 1936 সালের মধ্যে 1,74,000, 1937 থেকে 1945 সালের মধ্যে 11,98,000 ইহুদি। অর্থাৎ 1932 থেকে 1945 সালের মধ্যে ইহুদি স্থাপনের সংখ্যা আশঙ্কাজনক হারেই কিন্তু বাড়তে থাকে। এ সময় পুরো বিশ্বই ইহুদিদেরকে সাপোর্ট দেয় এবং খুব পরিকল্পিতভাবে জার্মানিতে ইহুদিদের কোনো রাজ্য গঠন না করে, ইউরোপে ইহুদিদের কোনো রাজ্য গঠন না করে মুসলিম বিশ্বকে তাদের তাবেদারে পরিণত করার জন্য এবং ইহুদিদেরকে যুক্তি দেওয়া হয় যে তোমাদেরও পবিত্র ভূমি জেরুজালেম, তখন তারা পরিকল্পিতভাবে ইহুদিদেরকে ফিলিস্তিনে এনে জড়ো করে একটা ইহুদি রাষ্ট্র গঠন করার চেষ্টা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের পরিবর্তে পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব হয়। আমেরিকার ইহুদিরা এবার বিশ্ব মানচিত্রে নিজেদের অবদান রাখার জন্য চেষ্টা করে, কারণ তাদের সতীর্থরা ইউরোপে মার খাচ্ছিল আর আমেরিকার ইহুদিরা আরামায়েশে জীবনযাপন করছিল। তাদের এই অপরাধবোধ থেকেই তারা মূলত হোটেল বাল্টিমোরকে ঘিরে তুমুল লবিং শুরু করে ইহুদি রাষ্ট্রের জন্য। ফ্রাঙ্কলিন রুজভেল্ট নির্বাচনে প্রথমবারের মতো ইহুদি লবির সাহায্য নিয়েছিলেন। তার উত্তরসূরি ট্রুম্যান সে পথ ধরে ইহুদিদের জাতীয় রাষ্ট্রের পক্ষে কাজ শুরু করেন। মূলত এই সময় আমেরিকার সবচাইতে বড় ইহুদি লবি গঠন করার জন্য প্রক্রিয়া শুরু হয়। অবশেষে রাষ্ট্র গঠনের দায়িত্ব দেওয়া হয় জাতিসংঘকে। জাতিসংঘ 1948 সালে ঐতিহাসিক দুই জাতির সমাধান প্রস্তাব করে। তারা প্রাচীন ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে, একটা ইসরায়েল, একটা ফিলিস্তিন। এই ইসরায়েলিদের রাষ্ট্রের গোড়াপত্তন করে জাতিসংঘ। এমনকি গণপ্রস্তাবনাপত্রে দেখা যায় সবচেয়ে উর্বর জমিগুলোই ফিলিস্তিনি ইহুদিদেরকে দেওয়া হয়। ইসরায়েল যদি এই দুই জাতির সমাধানও নিত তাহলেও হয়তো মধ্যপ্রাচ্যে কিছুটা শান্তি থাকতো, কিন্তু ইসরায়েল এটাও মানতে পারেনি। তারা দাবি করে পুরো ফিলিস্তিন তাদেরকে দিয়ে দিতে হবে, সেখানে ফিলিস্তিনিদের আলাদা কোনো রাষ্ট্রের অস্তিত্বই থাকতে পারবে না। সময়ের দুর্বিপাকে শুরু হয় 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধ। যুদ্ধটা যদিও আরবদের সাথে ইসরায়েলের হয়, তবুও সত্য হলো আরবরা ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড প্রত্যক্ষ করার পরে সাড়া দিয়েছে, শুরুতে দেয়নি। হাজার হাজার ফিলিস্তিনি যখন মারা যাচ্ছে তখন আরবরা এখানে এসে কিছুটা নিজেদেরকে জড়িয়েছে। ইহুদিরা ফিলিস্তিনের বেশ কয়েকটি গ্রামে তখনও গণহত্যা চালিয়েছে। সবচেয়ে বড় গণহত্যা ঘটেছিল দাইর ইয়াসিন গ্রামে। ইসরায়েলি সৈন্যরা এই গ্রামের 600 জনের মধ্যে 120 জনকে হত্যা করেছিল। তাই দেরিতে হলেও পার্শ্ববর্তী আরব দেশগুলোর কিছুটা টনক নড়ে এবং ফিলিস্তিনি সীমান্তবর্তী দেশ মিশর, জর্ডান, সিরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে। অন্যান্য কয়েকটা আরব দেশও এগিয়ে আসে, কিন্তু এত কিছুর পরেও যুদ্ধে ইসরায়েলিদের আধিপত্যই বিরাজমান থাকে। সৈন্যের সংখ্যা ইসরায়েলিদের বাড়তে থাকে। দেখেন, আরবদের সবার সৈন্য সংখ্যা ছিল 48,000, 68,000, আর ইসরায়েল সৈন্য সংখ্যা একাই ছিল 90,000। এই যুদ্ধে ইসরায়েলের প্রত্যেক যুবকের অংশগ্রহণ করা বাধ্যতামূলক ছিল। তারা ফিলিস্তিনের 500টি গ্রামের মধ্যে 400টি জনশূন্য করে ফেলেছিল। যুদ্ধ শেষে পুরো ফিলিস্তিন দখল করতে তাদের আর কোনো বাধা ছিল না। ফিলিস্তিনের অর্ধেকের বেশি মানুষ তখন শরণার্থী হয়ে গিয়েছিল। ফিলিস্তিন এমন একটা পরিবার খুঁজে পাওয়া যাবে না যারা কমপক্ষে 2 বার, 3 বার, 4 বার তাদের বাড়ি থেকে বিতাড়িত হয়নি। 1948 সালে ইসরায়েল নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। মধ্যপ্রাচ্য, ভারতীয় উপমহাদেশ ও অন্য কিছু দেশ বাদে সবাই তাদেরকে স্বীকৃতি দেয়। এই যুদ্ধ শেষে ফিলিস্তিন বলে পৃথিবীতে আর কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। ফিলিস্তিনের যে অংশটুকু দখল করতে পারেনি তা মিশর ও জর্ডান ভাগাভাগি করে নেয়। গাজা উপত্যকা মিশরের অধীনে থাকে, জর্ডান পায় পশ্চিম তীর। এরপরও ইসরায়েলের শান্তি হয়নি। দেশের এই বিরাট অংশ দখল করেও প্রকাশ্য দিবালোকে ফিলিস্তিনিদের তারা উচ্ছেদ অভিযান করতে থাকে। 1957 সালের পর প্রায় 4 লক্ষ ফিলিস্তিনি বাস্তুহারা হয়। বাস্তুহারাদের অনেকেই একটু ঠাঁই পাওয়ার আশায় ভূমধ্যসাগর পাড়ি দেয়। উল্লেখ্য, তখন যুদ্ধ পরবর্তী ইসরায়েলের মধ্যেও অনেক ফিলিস্তিনি বাস করত। তাদের প্রায় সবাই বাস্তুহারা হয়ে যায়। ইসরায়েল গাজা এবং পশ্চিম তীর নিজেদের দখলে নিয়ে নেয়। মিশর ও জর্ডানের কাছ থেকে
এই দুটো অংশ কেড়ে নিতে আবারও যুদ্ধ করে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়। 1967 সালে পুরো ফিলিস্তিন ইসরায়েলের অধিকারে চলে যায়। কিন্তু জায়নবাদীরা জানতো শুধু দখল করলেই চলবে না, এটাকে নিরাপদ করতে হবে, কারণ যে কোনো সময় আবারও ফিলিস্তিনিরা জেগে উঠতে পারে। এভাবে 1947 সালের যুদ্ধের আগে জেরুজালেম দুই ভাগ ছিল। পশ্চিম জেরুজালেম ছিল ইসরায়েলের রাজধানী, আর পূর্ব জেরুজালেম জর্ডান অধিকৃত পশ্চিম তীরে পশ্চিম তীরের রাজধানী। এ সময় ইয়াসের আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিনিদের আন্দোলন জোরালোভাবে শুরু হয় এবং তারা পূর্ব জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে। ফিলিস্তিনের অভ্যন্তরে যেন ঐক্যবদ্ধ আন্দোলন না হয়, সেজন্য ইসরায়েল গাজা এবং পশ্চিম তীরের অভ্যন্তরে অসংখ্য সামরিক চেকপোস্ট বসায়। 2005 সালে গাজা থেকে ইসরায়েলি সেনা ও ইহুদি বসতি প্রত্যাহার করা হলেও গাজা উপত্যকায় গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এখনও চেকপোস্ট আছে। এই চেকপোস্টের কারণে ফিলিস্তিনিদের এক গ্রামের মানুষ আরেক গ্রামে যেতে পারে না, এবং এক গ্রামের আত্মীয় স্বজনও আরেক গ্রামের আত্মীয়ের সাথে দেখা করতে পারে না। এভাবেই ফিলিস্তিনিরা নিজের দেশে পরাধীন হয়ে যায়। সেই দুর্বিষহ অবস্থা আজও পর্যন্ত চলতে থাকে। বিচারে মারা হচ্ছে ফিলিস্তিনিদের, দখল করে নিল তাদের স্বাধীন দেশ। আরবরাও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারল না, কোনো ভূমিকা রাখল না মুসলিম বিশ্ব। সাধারণ জনগণ প্রতিবাদ করে, আবার ইহুদিরা কিছুটা থামে, আবার আক্রমণ শুরু হয়, আবার প্রতিবাদ হয়, আবার কোনো রকম লোক দেখানো একটা সমঝোতা হয়। এভাবেই চলছে ফিলিস্তিনিদের এই কষ্টের দিনগুলো। জানি না আল্লাহ তাআলা এই জুলুমের অবসান কবে ঘটান।